সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় দুই বাংলার সংস্কৃতি বিনিময়। আর এর জন্য আমাদের সাথে আলোচনার জন্য আজকে উপস্থিত রয়েছেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চেয়ারম্যান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন; গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও আহ্বায়ক গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব; এবং দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, নির্দেশক ও অভিনেতা, ভারত। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। 2017 সালের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে দ্রুতগতির ইন্টারনেট। ডিজিটাল মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধের আহ্বান। জল ও যানজট সহ নানা সমস্যায় অসহনীয় রাজধানীবাসীর জীবন, জাদুকরি কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, জানালেন মেয়র আনিসুল হক। একের পর এক ব্লগার হত্যার ঘটনায় অনলাইনে লেখালেখিতে সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হওয়ায় পিছিয়ে পড়ছে দেশ, মন্তব্য বিশিষ্টজনদের। রাজধানী থেকে ডিবি পরিচয়ে অপহরণকারী চক্রের 7 সদস্যকে আটক করেছে র্যাব। দেশীয় অস্ত্র ও হাতকড়া উদ্ধার, মাইক্রোবাস জব্দ। এবং শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা সহ নানা আয়োজন। আমরা এবার চলে আসবো সরাসরি আমাদের আজকের আলোচনায় দুই বাংলার সংস্কৃতি বিনিময়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি, এবং প্রায়শই আসলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই দুই বাংলার সংস্কৃতি বিনিময় হচ্ছে। এখানে যেমন বাংলাদেশে যেমন আয়োজন হচ্ছে, তেমনি পশ্চিমবঙ্গেও আয়োজন হচ্ছে, যেখানে আমাদের শিল্পীরা পার্টিসিপেট করতে পারছে। তো আসলে আজকে এই আলোচনাটা করার একটা উপলক্ষ্য আছে। সেটি হচ্ছে, আমরা জানি যে গতকাল থেকে শুরু হয়েছে গঙ্গা যমুনা নাট্য সাংস্কৃতিক উৎসব, যেটি দুই বাংলার দলগুলো অভিনয় করছে, অংশ নিচ্ছে। এবং আমরা জানি যে ভারত থেকে সম্ভবত 3টি দল এখানে অংশগ্রহণ করেছে, নাটকের দল। তো এই আয়োজনটি সম্পর্কে জেনেই আমরা শুরু করতে চাই। আমি গোলাম কুদ্দুস, আপনি এই আয়োজনটির মূল আয়োজক হিসেবে আছেন, আহ্বায়ক হিসেবে আছেন। আপনি যদি বলেন যে আয়োজনটি কেন আপনারা করছেন, আয়োজনটির চরিত্র কি, প্রতি বছরই আপনারা করছেন, একটু যদি বলেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এটি গঙ্গা যমুনা নাট্য সাংস্কৃতিক উৎসব, এটি বাংলাদেশে 4র্থবারের মতো আয়োজিত হচ্ছে। আমরা সকলেই জানি যে ভারতে, সেখানে বিশেষ করে কলকাতায় গঙ্গা যমুনা নাট্য উৎসব নামে অনেক নাট্য দলের আয়োজনে অমলেশ চক্রবর্তী তারা গত 18 বছর ধরে এই ধরনের একটি নাট্য উৎসব আয়োজন করছে। এবং সেখানে বাংলাদেশের, আমি যে দলকে প্রতিনিধিত্ব করি, ঢাকা পদাতিক সহ বাংলাদেশের অধিকাংশ নাটকের দল কোনো না কোনো সময় সে উৎসবে অংশগ্রহণ করেছে। আমরা তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত, বিশেষ করে গঙ্গা যমুনা, এটি দুটি নদী হলো, এটি একটি প্রতীকী অর্থে আমরা এটাকে ব্যবহার করেছি। ব্যবহার করে আমরা বাংলাদেশে এটি জনাব লিয়াকত আলী লাকী, তিনিও এই আয়োজকদের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা এটি আয়োজন করছি এবং আমাদের দুটো উদ্দেশ্য। যেমন এবারের উৎসবে যদি আপনি বলেন, আমরা 18টি নাটকের দল, তার মধ্যে ভারতের 3টি দলের 4টি প্রদর্শনী এখানে থাকবে। ঢাকা, রাজশাহী, আপনার চট্টগ্রাম থেকে দল থাকবে। এবং এর আরেকটা বৈচিত্র্য হলো যে নাটকের দলের বাইরেও এখানে কিন্তু গত বছর থেকে আমরা সংস্কৃতির অন্যান্য মাধ্যমকে যুক্ত করেছি। সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, পথনাটক সব মিলিয়ে 53টি দল এবার উৎসবে অংশগ্রহণ করছে। আমাদের মূল বক্তব্য যেটা, সেটা হলো যে দুদেশের নদী যেমনি প্রবাহমান, নদীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, নদীর কোনো পাসপোর্ট ভিসা নেই, কাঁটাতারের বেড়া নেই, এটি প্রবাহমান, সেই যুগ যুগ ধরে, 100 বছর ধরে চলছে। তেমনি ভাবে দু দেশের, দু বাংলার সংস্কৃতির মধ্যেও কোনো ভেদাভেদ নেই, এক ও অভিন্ন। আমরা সবাই একই জাতিসত্তা রোজগারী, একই মাতৃভাষায় আমরা কথা বলি, আমাদের খাদ্যাভাস, জীবনাচরণ, মূল্যবোধ সবই একই রকম।
রাজনৈতিক কারণে হয়তো আমরা দুটি দেশের নাগরিক। তো আমরা বলতে চাই যে এই যে অভিন্ন সংস্কৃতি, এটি বিনিময়ের মধ্য দিয়ে আমরা যেমন পরস্পর নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, একইভাবে দুদেশের সংস্কৃতির কর্মীদের মধ্যে মেলবন্ধন গড়ে উঠবে, দুদেশের নাগরিকদের মধ্যে একটি ঐক্যের আবহাওয়া তৈরি হবে এবং এটি বৃহত্তর ক্ষেত্রে দুটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত কিছু কিছু সমস্যা এখনো হয়তো আছে, যেমন ধরেন আপনি তিস্তার পানি, এটি এখনো সমাধান হয়, ছিটমহলের সমস্যার সমাধান হয়ে গেল। আমরা অমীমাংসিত অন্যান্য সমস্যাগুলোর সমাধানেও সংস্কৃতি মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে। সেই উদ্দেশ্যে আমরা করেছি এটা। আরেকটি বিষয় আমি এখানে আপনার কি বলতে চাই, সেটা হলো যে এই যে আমাদের মধ্যে আমরা একটা গত বছর থেকে আমরা এটাকে সংস্কৃতি উৎসব করেছি। উৎসব করার পিছনে আমরা নাট্য উৎসব দিয়ে কিন্তু শুরু করেছিলাম। আমাদের কাছে একটা পর্যায়ে মনে হয়েছে যে আমাদের এখানে অনেক বড় বড় নাট্য উৎসব হয়, আবৃত্তি উৎসব হয়, সঙ্গীত, নৃত্য, সব আলাদা আলাদা, কিন্তু সবাই কি মিলে যদি একটি বড় উৎসব করা যায় তাহলে হবে কি, এখন আমার কাছে হয়তো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু যেমন ধরেন একজন সঙ্গীতের শিল্পী বা একটা আবৃত্তি কর্মী, সে আজকে নাটকের দর্শক বসাচ্ছে, বা একজন নাট্যকর্মী একটি মুক্ত মঞ্চে একটি আবৃত্তি অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। এর ফলে হবে কি, সকল ধারার সংস্কৃতি কর্মীদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ চেতনা ডেভেলপ করবে, এটি শুধুমাত্র আমার সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রেই নয়, আমার এই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতেছে, সেক্ষেত্রেও একটি বড় ভূমিকা রাখতে পারবে। এটি গতকাল উদ্বোধন করলেন দুই বাংলার দুই কিংবদন্তি অভিনয় শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ফেরদৌসী মজুমদার। আমরা অত্যন্ত আনন্দিত উৎসবটি আপনারা আয়োজন করছেন প্রতি বছর। আমি লাকি ভাইয়ের কাছে আসার আগে আমি একটি দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যাব। আপনি এই উৎসবে অংশগ্রহণ করছেন, আপনার দল গতকালও নাটক করেছে, আজকে সন্ধ্যায় আপনারা নাটক করেছেন, তা আপনাদের অনুভূতি কি এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে? আমরা সবসময় কলকাতায় যারা অভিনয় করি বা ওই বাংলায় যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, থিয়েটারের সঙ্গে যুক্ত, তাদের কাছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর আকর্ষণ, ভীষণ আকর্ষণ। আমরা আমেরিকা, ইংল্যান্ডে অভিনয় করতে যাওয়ার চেয়ে বাংলার কাছে আসতে চাই, কারণ সেখানে আমাদের সাংস্কৃতিক যে মেলবন্ধন এবং সাংস্কৃতিক যে আমি বোঝাতে পারি, তাদের কাছে আমাদের অবস্থানগুলো বোঝাতে পারি আমাদের নাটকের মাধ্যমে, সেটা যত আনন্দের, মানে শিল্পক্ষেত্রে যে আনন্দটা দর্শকের সঙ্গে সংযোগের মাধ্যমে যে শিল্পের আনন্দ, সেটা বাংলায় এসে যতটা পাবো সেটা আর পৃথিবীর কোথায় গিয়ে পাবো। তাই সবসময়ই আমরা চাই বাংলায় এসে এর সঙ্গে যুক্ত হতে, এখানকার নাটক দেখতে, এবং এরাও যখন যান বাংলাদেশ থেকে তখনও আমরা প্রভূত আনন্দের সঙ্গে তাদের অভিনয় উপভোগ করি। এবং আমাদের সত্যি কথা বলতে কি, নাট্যকর্মীদের মধ্যে একটা অসম্ভব বন্ধুত্বও আছে, আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সেখানে এই গঙ্গা যমুনা নাট্য উৎসবে অনেক একটা ভূমিকা পালন করে এবং তার জন্য আমরা অনেকের কাছে কৃতজ্ঞ যে তাদের মাধ্যমেই তো আমরা এই বাংলার সঙ্গে সংযুক্ত হতে পারি বা কমিউনিকেট করতে পারি সেই দিক থেকে। এবং এখানে এসে এখানে যে নাটকের বন্ধুরা যে আপ্যায়ন করেন আমাদের এবং আমাদের নাটককে উপভোগ করেন, তার জন্যও ওই বাংলার মানুষ কিন্তু অপেক্ষা করে, আমি তো করি। তাই আমি খুব কৃতজ্ঞ যে এই রকম একটা আয়োজন, এই থিয়েটারের একটা আয়োজন, এবং শুধু থিয়েটার নয়, এর সঙ্গে এবার যুক্ত হয়েছে সংস্কৃতির অন্যান্য দিকগুলো। সেটাও আমার মনে হয় অত্যন্ত প্রাজ্ঞ একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত। জি, আমি লাকি ভাই আপনার কাছে আসবো, তার আগে আমি কুদ্দুস ভাইকে একটি প্রশ্ন করব একজন চলচ্চিত্র কর্মী হিসেবে। যে সবকিছুই আছে আপনাদের এখানে, চলচ্চিত্র নাই কেন? ইচ্ছে করলে কিন্তু একই সাথে শিল্পকলা একাডেমির আমরা জানি যে কি বলে এটাকে, চারুকলা মিলনায়তন, যেটা সেখানে নিয়মিতভাবে কিন্তু
চলচ্চিত্রের প্রদর্শনী হয়, তো দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী একই সাথে হতে পারতো। আপনি চমৎকার প্রশ্নটি উত্থাপন। আজকে সকালে যখন শিল্পকলা একাডেমি সেমিনার হলে সৌমিত্র চট্টোপাধ্যায় একটা আলাপচারিতে সমস্ত সংস্কৃতি কর্মী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, আমাদের সৈয়দ হাসান ইমাম, রাবন্ধু মজুমদার, রিয়ানামূলক থেকে আমাদের সিনিয়র সবাই ছিলেন সেখানে। তখন এই বিষয়ে একটি প্রশ্ন উত্থাপিত, উনি বলতো আমি তো আশা করব একদিন এই গঙ্গা যমুনা উৎসবে এখানে চারুকলার প্রদর্শনী হবে, চলচ্চিত্রের প্রদর্শনী হবে। তা আমি মনে করি যে এটি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, সংস্কৃতি মন্ত্রী ছিলেন, বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ছিলেন, প্রত্যেকেই উৎসবকে প্রশংসা করে সবাই বলেছেন যে এটাকে আরো ব্যাপকতর করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এখানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক আছেন, আমি আশা করব তিনি আমাদের সংস্কৃতি, আমাদের তো অন্যতম প্রধান ব্যক্তিত্বের একজন তিনি, যদি এখন সরকারি দায়িত্বে আছেন। আমরা আশা করব, আমরা যেহেতু হাঁটি হাঁটি পাপা করে শুরু করেছি গত 4 বছর হলো, প্রথম 2 বছর শুধুই নাট্য উৎসব, পরে গত বছর এবং এই বছর নৃত্যটাকে নতুন যুক্ত করেছি, এবং আমি আশা করি যে আমাদের সবার প্রচেষ্টায় আগামীতে অবশ্যই চলচ্চিত্র, চারুকলার এগুলোর প্রদর্শনী যুক্ত হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে চলচ্চিত্র উৎসব তো হওয়া উচিতই, কারণ শিল্পের একটা খুব ইম্পর্টেন্ট দিক এটা, এবং শিল্পকলা, ছবি আঁকা ইত্যাদি। তবে এই যে নাটকের উৎসব হচ্ছে, এর সঙ্গে সঙ্গীত, নৃত্য, এগুলো তো নাটকেরই অন্তর্গত। ফলে এমন একটা কমপ্লেক্সের মধ্যে করা যাচ্ছে। চলচ্চিত্র উৎসব কিন্তু দেখানোর পদ্ধতিটাও আলাদা, ছবি আঁকা দেখানোর পদ্ধতিও আলাদা, যদিও এগুলো শিল্পেরই অন্তর্গত এবং একসঙ্গে হতে পারলে খুব ভালো হয়। প্রাথমিকভাবে সেইটা একটা জি হওয়া উচিত। ধন্যবাদ। আমি লাকি ভাই আপনার কাছে আসবো এবার। এই যে উৎসবটি, উৎসবটির আয়োজনে আমরা জানি যে শিল্পকলা একাডেমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, পৃষ্ঠপোষকতা পালন করছে, কিন্তু এছাড়াও মানে আমরা যদি ধরে নিই যে কালচারাল ডিপ্লোম্যাসি তো এখন খুবই একটা পরিচিত শব্দ পৃথিবীব্যাপী, মানে যেটা মানে আমাদের কুদ্দুস ভাইও বললেন যে আমরা দুই বাংলার অনেক অমীমাংসিত সমস্যা, দুই বাংলার শুধু বলবো না, দুই দেশের অমীমাংসিত অনেক সমস্যা আমরা কিন্তু সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে আমরা একটা সেতু বন্ধন রচনা করতে পারি। দুই বাংলা ছাড়াও আমরা বিভিন্ন দেশের সাথে যে আমরা ভাব বিনিময় করতে পারি, সংস্কৃতি আদান প্রদান করতে পারি, এই ক্ষেত্রে শিল্পকলা একাডেমির ভূমিকাটা কি, বা শিল্পকলা একাডেমির এই ক্ষেত্রে কোনো বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা, আপনি কি বলবেন? বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাস্তবায়নের জন্য অন্যতম প্রধান সংস্থা, সংগঠন, কিন্তু এই কালচারাল ডিপ্লোমেসি বিষয়টা এটি একটা সরকারি একটা সিদ্ধান্ত, এবং প্রত্যেক দেশই এখন কালচারাল ডিপ্লোমেসিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, এবং কালচারাল ডিপ্লোমেসির আওতায় অনেক ঘটনা প্রত্যেকটা দেশে ঘটে, এবং তার বিনিময়টা যেটা ঘটে সেটা হলো যে একেবারে সরাসরি মানে একটা দেশের জনগণের সঙ্গে আরেকটি দেশের জনগণ যেন যুক্ত হয়, এবং সেটি হয়েও যায়। এর মধ্যে একেবারে সরকারি কোনো উদ্যোগের জন্য অপেক্ষা হয়তো করে না। তো সেখানে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো যে একটা দেশের সঙ্গে একটা দেশের যে সাহিত্যের যে সম্পর্ক, দার্শনিক যে সম্পর্ক, সাংস্কৃতিক যে সম্পর্ক, মানবিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা তৈরি করা। আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তারা অঞ্চল ভিত্তিক তাদের নানান চ্যালেঞ্জ তো প্রত্যেকেরই আছে, কিন্তু কিছু কমন চ্যালেঞ্জ রয়েছে। যেমন আমি এই মুহূর্তে যদি বলি যে বঙ্গবন্ধু একটা কথা যেটি তিনি বলেছেন যে বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত, আমি শোষিতের পক্ষে। তো সংস্কৃতি তো আসলে সাধারণ মানুষের পক্ষে। যখন তাকে সিদ্ধান্ত নিতে হয় তখন সে শোষকের বিরুদ্ধে দাঁড়ায়, শোষিতের পক্ষে দাঁড়ায়, এই ভালোর পক্ষে দাঁড়ায়, মন্দের বিরুদ্ধে দাঁড়ায়। এটাই সংস্কৃতির অন্যতম প্রধান শক্তি। তো সেদিক থেকে কালচারাল ডিপ্লোমেসি আমরা দেখছি যে উন্নত দেশগুলো তারা এটাকে খুব গুরুত্বের সাথে গ্রহণ করেছে। যেমন ধরুন আজকে বহু বছর ধরে এখানে ব্রিটিশ কাউন্সিল রয়েছে, আলিয়ান্স ফ্রান্সেস রয়েছে, ইএমকে সেন্টার, এখানে হচ্ছে রাশিয়ান কালচারাল সেন্টার,
এই সেন্টারগুলি কিন্তু এই সংস্কৃতি বিনিময় তারা কিন্তু অনেক ভূমিকা পালন করে। আমাদের সকলেরই একটি দাবি ছিল যে এই ধরনের কালচারাল সেন্টার আমাদের প্রত্যেকটা দেশে আমাদের হওয়া দরকার, এবং 4টি দেশে মোটামুটিভাবে মাননীয় প্রধানমন্ত্রী এটি প্রতিষ্ঠিত করার জন্য একটা নির্দেশও দিয়েছেন। এখন একটা প্রক্রিয়ার ভিতর আছে, তবে এই প্রক্রিয়াটা যত দ্রুত হয় সেটি আমাদের জন্য মঙ্গলজনক। কারণ আমি বলবো যে এই উৎসবটা নিয়ে এটা বাঙালির যে হাজার বছরের সংস্কৃতি সাহিত্যের যে শক্তিটা, সেটি আমরা কিভাবে দেখি যে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, আমরা হাজার বছর ধরে আমাদের ধর্মীয় একটি সংঘাত হয়েছে, আমাদের মধ্যে সমস্ত কিছুর পরে কিন্তু একটা বোঝাপড়া হয়েছে। সেই বোঝাপড়াটা সুফিজমের ভিতর দিয়ে, সহজিয়া একটা সংস্কৃতির ভিতর দিয়ে কিন্তু একটা জায়গায় আমরা স্থিত হয়েছি, এবং সেখানে আমরা উপনীত হয়েছি। এই যে একটি রবীন্দ্রনাথ নজরুল লালন হয়ে যে আমাদের যে দর্শনটা ভিতরে ঢুকেছে, সেটি কিন্তু বিশ্বে অনবদ্য, একেবারে ব্যতিক্রম। সেটা যদি প্রসারিত করতে হয় তাহলে আমি মনে করি এই কালচারাল সেন্টারগুলি একটি অন্যতম ভূমিকা পালন করতে পারে। আর এই যে উৎসবের ক্ষেত্রে এই মেলবন্ধনটা শুধুমাত্র একটি উৎসব করলাম তা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হলো যে আমাদের যে শক্তিগুলো আছে সেগুলো শক্তিগুলো এই উৎসবের ভেতর দিয়ে একটু জেনে নেওয়া এবং বোঝাপড়া করে আমরা কিভাবে রবীন্দ্রনাথ যখন 102 বছর আগে আমাদের নোবেল পুরস্কার পেলেন, এবং বলা হয় হি ওয়াজ দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান, আগে তো সব ইউরোপিয়ানরাই পেত এবং তারপরেই বিশ্বের দরজা খুলে গেল। তো তিনি কোন ভাষায় সাহিত্য রচনা করেছিলেন? বাংলা ভাষায়। তো বাংলা ভাষার শক্তিটা কিন্তু অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে, এবং আরো প্রতিষ্ঠিত হলো আমাদের 1952 সালে ভাষা আন্দোলনের ভেতর দিয়ে, এবং পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং অনেকের সহযোগিতায় এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হলো, এবং বিশ্ব কিন্তু তার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এই ভাষাটা যারা লড়াই করলো, সারা বিশ্বে তো এই ভাষার জন্য লড়াই একটি মাত্র দেশ করেছে। তো এবং আমি কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে আমরা দেখলাম যে জার্মান পার্লামেন্টে এটা আলোচনা হচ্ছে যে বিশ্বের যে মাতৃভাষাগুলো রয়েছে, আর 6.5 থেকে 7 হাজার মাতৃভাষা, প্রতি বছর নাকি 15 থেকে 20টি মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। বলে এটি রক্ষা করার জন্য বাংলাদেশ হয়তো একটি আলোকিত দেশ হিসেবে সবাইকে প্রাণিত করবে। এটি কি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি না? এটা কি শুধু ভাষার কথা বললো, এটা তো সংস্কৃতি কথা, এবং আমরা আন্তর্জাতিক মাতৃভাষার সঙ্গে চলে আসে। সেই সংস্কৃতির শক্তিটা আমি মনে করি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আমাদের মধ্যে আমাদের বন্ধনটা আছে, অনেক শক্তিশালী হচ্ছে, কিন্তু এটা আরো বেশি ভিশনারি হওয়া দরকার। স্বপ্ন একটি তৈরি হয়ে সেখানে কিভাবে আমরা এই ভাষা সংস্কৃতিকে বিশ্বে প্রতিষ্ঠিত করতে পারি, তার মনে হয় একটা পরিকল্পিত উদ্যোগ আমাদের প্রয়োজন হবে। প্রয়োজন। কুদ্দুস ভাই, এই উৎসবটি আয়োজন করতে যে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? আমি এটা আমার প্রথমেই আসলে বলাটা প্রয়োজন ছিল, কিন্তু আপনি প্রশ্নটি তুলেছেন। এই উৎসবটি কিন্তু নানা কারণে একটি মাইলস্টোন হিসেবে আমি এটাকে মনে করি। প্রথমত, এর আগে উৎসব আয়োজনে আমাদের দেশে জাতীয় রাজস্ব বোর্ডের একটি বিধান ছিল যে কোনো শিল্পীকে বিদেশ থেকে আনতে গেলে বা প্রতিষ্ঠানকে আনতে গেলে জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র নিতে হবে, এবং আপনি যে কোনো শিল্পী বা দল আনেন প্রাথমিকভাবে সর্বনিম্ন 50,000 টাকা আপনাকে ট্যাক্স পে করতে হবে। এটা নিয়ে আমরা সংস্কৃতি কর্মীরা, সমৃদ্ধ সংস্কৃতি জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আমাদের সমন্বয় পরিষদ সবাই দীর্ঘদিন যাবত আমরা সংগ্রাম করেছি, এবং সর্বশেষ এই উৎসব আয়োজন করতে গিয়ে আমি আজকে কৃতজ্ঞতার সাথে আমি বলছি যে মাননীয় অর্থমন্ত্রীর দপ্তরে আমরা একটা বৈঠক করেছিলাম। মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, মাননীয় সংস্কৃতি মন্ত্রী, এনবিআর এর চেয়ারম্যান সাহেব ছিলেন, এনবিআর এর সদস্য ইন্টেলিজেন্স ছিলেন, এবং আমাদের সৈয়দুর রহমান নাসিরুদ্দিন ইউসুফ এবং আমরা সেখানে ছিলাম। এবং দীর্ঘ আলোচনার পর একটি সিদ্ধান্ত সেখানে হয়েছে যে এখন থেকে বিদেশ থেকে অবাণিজ্যিক উদ্দেশ্যে কোনো শিল্পী বা শিল্পী সংগঠনকে যদি বাংলাদেশে কোনো উৎসবে আমন্ত্রণ জানানো হয়, তাহলে এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র গ্রহণ করার প্রয়োজন হবে না। শুধুমাত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছাড়পত্র দেওয়ার পরে এটি জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করবে, যাতে তারা প্রয়োজনে তারা তদন্ত করে দেখতে পারে যে এর পিছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য আছে কিনা। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে যারা করবে তাদের ব্যাপারে এটি প্রযোজ্য। এটি একটি দিক।
এটা একটি বিজয় আমি মনে করি আমাদের সবার, এবং বর্তমান সরকারের সংস্কৃতির প্রতি যে ইতিবাচক ভূমিকা তার প্রমাণ। আরেকটি হলো এই প্রথম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই উৎসব আয়োজনে আর্থিকভাবে অংশীদারিত্ব নিল, এবং মাননীয় অর্থমন্ত্রী একই মিটিংয়ে মাননীয় অর্থমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী আমাদের বক্তব্যের প্রেক্ষিতে তারা এই উৎসবের ব্যয়ভারের একটি অংশ সরকারিভাবে গ্রহণ করবার সিদ্ধান্ত নিলেন। আর মিলনায়তন ব্যাপারে লাকিবে আছেন শিল্পকলা একাডেমি এই ক্ষেত্রে বিনে ভাড়ায় হলগুলো ব্যবহার করার জন্য দিচ্ছেন, যার কারণে সরকারিভাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি আর প্রথমবারের মতো ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন এবং আমি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের মাননীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, তিনি এবং আমি বলবো যে ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশনের যে সেক্রেটারি মিস্টার রাজেশ উইকি, তারা মিলে কয়েকবার আমি তাদের সাথে বসেছিলাম এবং তারা এই উৎসবের সাথে তারা পার্টনার হয়েছে, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন এবং শিল্পকলা একাডেমি, যার কারণে এই উৎসবটাকে আমরা একটু ব্যাপকতর এবং সব দিক মেনটেন করে করতে পারছি। এবং আমি মনে করি যে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সংস্কৃতি মন্ত্রী, ভারতীয় হাইকমিশনার প্রত্যেকে বলেছেন যে এই উৎসবটাকে আরো ব্যাপকতর করতে হবে এবং এটা আরো ছড়িয়ে দিতে হবে, এবং এই সহযোগিতা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা আশা করি এটাকে আরো ব্যাপকতর করতে পারবো। অনেকের মধ্যে রাগ আছে, অভিমান আছে। 9 দিনের একটা উৎসব, মাত্র 18টি নাটকের দল, তার মধ্যে কলকাতার 4টা প্রদর্শনী, ঢাকার বাইরে অনেককে প্রোভাইড করা যায়নি। তো আমরা আশা করছি যদি এটাকে যদি বিভাগীয় পর্যায়ে নেওয়া যায় তাহলে হয়তো আরো অনেক বেশি, যদি বিভাগীয় অঞ্চলে এই ধরনের একটি উৎসব করা যায় যেটি ভারতেও হচ্ছে, তাহলে আমার মনে হয় একটি ইতিবাচক দিক হবে। আর লাকিবের ওই আপনি যে ডিপ্লোমেসির কথা বলছেন, আমি ক্ষেত্রে একটি কথা বলতে চাই, সেটা হলো রাজনীতি যখন ফেল করে তখনই কিন্তু কালচারাল ডিপ্লোমেসি, ক্রীড়া, এগুলো যেমন পিং পং ডিপ্লোমেসি একবার একসময় চায়নার, আমরা সেই বহু এই তত্ত্বটা আমরা জানি, যখন সমস্ত কিছু ফেল করে গেল তখন এই টেবিল টেনিসই তাদের একটি অচলায়তন ভাঙলো। আজকে দেখেন ক্রিকেট একটি বড় দূতের কাজ করে পৃথিবীর অ্যাম্বাসেডর হিসেবে। সংস্কৃতিও তাই। আজকে ধরেন আমার দেশকে পছন্দ করে না হয়তো, কিন্তু আমার সংস্কৃতি যে দেশটি আমাকে পছন্দ করে না রাজনৈতিক কারণে, সে দেশের জনগণ কিন্তু আমার সংস্কৃতিকে গ্রহণ করবে, এবং সে যখন গ্রহণ করবে তখন তার দেশের সরকারও আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে একটা পর্যায়ে ইতিবাচক ভূমিকা নেবে। সুতরাং সংস্কৃতি তো সবসময় সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে। এই সংস্কৃতি ভাষা আলাদা হতে পারে কিন্তু এর প্রকাশ একই রকম। আমি আজকে বিদেশে একটি ভাষা নাও বুঝতে পারে, কিন্তু তার শারীরিক ভঙ্গি আমাকে বলে দেয় সে কি বলতে চায়। সমস্ত চারুকলা কি আমরা বুঝি না, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি, আমাদের দৃষ্টি শক্তি, আমাদের চিন্তার প্রখরতা বলে দেয় কি বলছে এই রং তুলির আচর। সুতরাং আজকে সংস্কৃতি সারা পৃথিবীতে একটি সবচেয়ে শক্তিশালী, আমি বলবো যে ডিপ্লোমেসি হিসেবে কাজ করবে। হ্যাঁ, ধন্যবাদ। দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আমি এবার একটু অন্য প্রশ্নে আসবে। সেটা হচ্ছে যে আপনি তো প্রায়শই বাংলাদেশে, আপনার বেশ কয়েকবার আসা হয়েছে মনে হয়। হ্যাঁ, একাধিকবার এসেছি। তো এই দেশটি ধরেন অনেক দিক থেকেই, দুই বাংলা যদিও আমরা বলছি, এই বাংলা অনেক দিক থেকেই কিন্তু বিশিষ্ট। একটা হচ্ছে যে মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে এই বাংলার মানুষ, পৃথিবীতে একমাত্র যারা রক্ত দিয়েছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আদায় করেছি আমাদের 21শে ফেব্রুয়ারিকে। এখানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে উঠেছে। তো আপনার সব কিছু মিলিয়ে যখন এই বাংলায় আসেন, তখন কি আপনার অন্যরকম কিছু মনে হয় কিনা, মানে বা দুই বাংলার মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন কিনা বাংলা হিসেবে? পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্য একটা দেখি, কিন্তু একেবারে যখন মাটির কাছাকাছি গিয়ে পশ্চিম দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং ঢাকার জনগণের সঙ্গে মিট করি, যারা একেবারে নিচে, তাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। আচ্ছা, তাদের সংস্কৃতি বা মানুষকে নিজের ভাব প্রকাশের যে ভঙ্গি, তার মধ্যে হয়তো বৈচিত্র্য আছে, কিন্তু মূল জায়গাটায় কোনো পার্থক্য নেই। মানুষের কষ্ট যেমন একরকম, কারণ যেই অবস্থাতেই হোক না কেন আমাদের ব্যবস্থাটা, অর্থনৈতিক অবস্থানটা
খুব কাছাকাছি। সেটা খুব কাছাকাছি। কিন্তু অনেক সময় যেটা আমরা অভিযোগ শুনি যে পশ্চিম বাংলায় বাংলা সংস্কৃতি বা বাংলা ভাষা অনেকটাই হারিয়ে যাচ্ছে, বা অন্যান্য ভাষার, ভারত একটি বড় দেশ, একটা কারণ হচ্ছে, হ্যাঁ এটা সত্যি, এই অভিযোগটা যে আমিও করি না তা নয়, আমিও নিজে বিশ্বাস করি যে বাংলা ভাষার যে গরিমা, সে গরিমা আমি এইখানে এসে যেভাবে পাই, বা আমরা তাকিয়ে থাকি যে বাংলাদেশ নিজের ভাষাকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে আর কি অধিকার সে অর্জন করলো, সেইটা আমরা পশ্চিমবঙ্গের মধ্যে পাই না। তার নানান কারণও আছে। ভারতবর্ষ এত বড় দেশ, এবং সেখানে তো শুধু বাঙালিদের পশ্চিমবঙ্গে স্থান দিলে হবে না, সেখানে অন্য প্রভিন্স থেকে, অন্য অঞ্চল থেকে মানুষ আসবে, তাদের রোজগারের ব্যবস্থা করবে, ফলে ভাষার একটা মিশ্রণ সেটা তৈরি হয় পশ্চিমবঙ্গে, যেটার জন্যে আমরা খানিকটা মনটাকে উন্মুক্ত করার জন্য আমরা বাংলাদেশের দিকে তাকাই। ধন্যবাদ লাকি ভাই। যেটা আলাপ করছিলাম আসলে, যে আমরা তো দুই বাংলার বলছি, কিন্তু দুই বাংলা ছাড়াও যে অন্যান্য মানে শিল্পকলা একাডেমি কি অন্য, আগে আমরা দেখতাম একটা সময় ছিল কিন্তু যখন নিয়মিতভাবে বিভিন্ন বিদেশি কালচারাল ট্রুপগুলো বাংলাদেশে আসতো, রাশিয়ার থেকে আসতো, ইজিপ্ট থেকে আসতো, আমরা দেখি চায়না থেকে তো আসতোই, সেইগুলো একটু কমে গেছে মনে হচ্ছে এখন, বা বাংলাদেশ থেকে তো নিয়মিত যাচ্ছে নিশ্চয়ই। এই ব্যাপারগুলো আপনি একটু বলবেন কি আমাদের? না, আসলে এটা আসলে কমেনি, বেড়েছে হয়তো কিছুদিন আগে আমরা ব্রিটিশ কাউন্সিলের না, সেটি তো সেই রকম তো অনেক অনেক মানে বিভিন্ন দল, বিভিন্ন সংস্থা আলাদাভাবে অনেক বিনিময় মানে করছে, কিন্তু আমাদের আমাদের প্রতি বছর বাংলাদেশ থেকে 25 থেকে 30টি আন্তর্জাতিক উৎসবে, সাংস্কৃতিক উৎসবে বিভিন্ন বাংলাদেশ অংশগ্রহণ করছে, এবং গত কয়েক বছর যাবৎ কিন্তু বিভিন্ন দেশ থেকে, একেবারে আমেরিকা থেকে চায়না পর্যন্ত বিভিন্ন দেশ কিন্তু বেশ কয়েকবার তাদের বড় বড় সাংস্কৃতিক দল এখানে প্রেরণ করেছে। যেমন চায়না থেকে 2-3টি দল এসেছে, অনেক অনেক মানে হাই প্রোফাইলের, যদি আমি বলি। একটি দল এসেছিল, সেটি একটা ডিসেবলদের একটা পারফরমেন্স। আমি মনে করি বিশ্বে এত হাই প্রোফাইলের পারফরমেন্স, যারা অ্যাবল, মানে যাদের চোখও আছে, কানেও শুনতে পায়, হ্যাঁ, তারাও এত হাই প্রোফাইলের পারফরমেন্স করতে পারে কিনা সন্দেহ। তো সেই রকম সেই বিনিময়টা কিন্তু হচ্ছে, এবং আমাদের যে সাংস্কৃতিক চুক্তি 40টা দেশের সঙ্গে আমাদের সাংস্কৃতিক চুক্তি রয়েছে, এবং সেই চুক্তির বিনিময়ে নানান রকমের শিক্ষা সংস্কৃতি বিষয়ক আদান প্রদান হচ্ছে, বৃত্তি প্রদান করা হচ্ছে। যেমন ধরুন, চায়নার সঙ্গে একটা চুক্তি আমরা করছি যে আমাদের 20 জন অ্যাক্রোবেটিক শিল্পী তারা চায়নাতে নিয়ে যাবে, এবং সেখানে 6 মাসের একটি প্রশিক্ষণ নিয়ে আসবে। এর আগেও কোরিয়ার সঙ্গে হয়েছিল, আমাদের একটি অ্যাক্রোবেটিক টিম রয়েছে, সেটি আমরা গঠন করেছি, সারা বাংলাদেশে তারা সেই অ্যাক্রোবেটিক প্রদর্শনী করেছে। তো আমি বলবো যে সেই বিনিময়টা কিন্তু আগের তুলনায় অনেক বেশি হয়েছে, এবং আমাদের মন্ত্রী মহোদয় তিনি নতুন নতুন দেশের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি করার জন্য তিনি গিয়েছেন, এবং আরো 3-4টি দেশের সঙ্গে আমাদের চুক্তি হবে সামনে। এটিকে ওই যে আমরা বললাম কালচারাল ডিপ্লোমেসি বিষয়টা সরকার বিশেষভাবে মাথায় নিয়ে, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সেটি ধারণ করে এই কাজগুলি আমাদের ইনিশিয়েটিভ নিয়েছে। আর আমি যেটা একটু বলতে চাই যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা তৈরি হয়েছে, এটি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের 9 মাস তারা যে আতিথেয়তা দিল এবং যে সহযোগিতাটা করলো, তখন কিন্তু একটা সংস্কৃতির একটি মেলবন্ধনও তৈরি হলো। এবং আমরা স্বীকার করতে দোষ নেই যে স্বাধীনতার পরে যে গ্রুপ থিয়েটারের যে ধারণাটা, সেই ধারণাটা স্বচ্ছ পরিষ্কার হলো কিন্তু সেই সময়, এবং তারপর থেকে আমরা সেভাবে, যেমন আমরা দেখেছি যে 70-এর দশকে কিন্তু আমাদের অনেক দল এসেছে। আমি খুব এখনো স্মরণ করতে পারছি
বহুরূপী এসেছিল, বুলবুল ললিতকলা একাডেমি বহুরূপীকে এনেছিলেন ওই অপরাজিতা পাগলা ঘোড়া নিয়ে। শম্ভু মিত্র মহাশয় এখানে এসেছেন, তৃপ্তি মিত্রের সেই নাটক অপরাজিতা, সে 2.5 ঘন্টার একক অভিনয়। তো আমার সুযোগ হয়েছিল তখন ওই ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আমি ছিলাম। আমি বুড়িগঙ্গা নদীতে তাদেরকে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তো এই যে অসাধারণ অভিজ্ঞতাগুলি আমাদের হয়েছে, এবং বঙ্গবন্ধুকে আমাদের স্মরণ করতেই হবে। তখন আমরা বাংলাদেশ টেলিভিশনে দেখেছি যে একেবারে বরেণ্য শিল্পীরা, এই হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তাদের অনুষ্ঠান আমরা সেভাবে পেয়েছি। এবং অনেক, আপনি হয়তো স্মরণ করতে পারেন 1974 সালে একটি চলচ্চিত্র উৎসব হয়েছিল। হ্যাঁ, সেইখানে একেবারে সেই নিমন্ত্রণ একটি ছবি থেকে শুরু করে বেশ কয়েকটি ছবি নিমন্ত্রণ আমার মনে আছে, নিমন্ত্রণ হেডমাস্টার উপহার দেখেছিলাম। হ্যাঁ, উপহার হেডমাস্টার সেই ছবি বিশেষের সেই আবার উপহার রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে যে উপহারটা হয়েছিল, স্বরূপ দত্ত সেখানে অভিনয় করেছেন। যে এই যে প্রবাহটা, মানে বঙ্গবন্ধুই চাইলেন যে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বটা করব, সারা বিশ্বের সাথে আমাদের বন্ধুত্ব হবে, কারোর সঙ্গে আমাদের শত্রুতা থাকবে না। এই হলো সংস্কৃতি ছিল মূল জায়গাটি। আর তিনি যেটা মনে করতেন যে আমাদের যে শক্তিটা রয়েছে, ভালোবাসার যে শক্তিটা আছে, এবং রবীন্দ্রনাথ নজরুল লালনের যে শক্তিটা আছে, সেটি দিয়ে আমরা সারা বিশ্বের কাছে পৌঁছে যেতে চাই। এবং বিশ্বকে, আমি আমাদের এই সুকান্তের কবিতা দিয়ে বলতে হয় যে সুকান্ত 21 বছরের একজন কবি, তিনি বললেন যে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকার তো আসলে আমাদের জনগণের, সেই স্বপ্নটা তো তৈরি করে দিয়েছে শিল্পী, কবি, সাহিত্যিকরা এই জনগণের স্বপ্নটাকে নিয়েই। তো সেটি আমি মনে করি বিশ্বে আসলে এখন যে ভারসাম্যহীনতা নানানভাবে তৈরি হয়েছে, এটি থেকে আসলে যদি মুক্ত হতে হয়, তাহলে বাংলার সংস্কৃতিটাকে একসাথে ধারণ করে বিশ্বে আসলে পৌঁছে যেতে হবে এবং বিশ্বে সম্প্রসারিত হতে হবে। আসলে আমরা কিন্তু স্বাধীনতার পরপর অনেক দেখেন এখানে ছবি বানাতে এসেছিলেন, রাজেন তরফদার পালঙ্ক বানিয়েছেন, ঋত্বিক ঘটক এসেছিলেন, আমরা অনেক কিছু পেয়েছি। এই চলচ্চিত্রের ব্যাপারে যদি একটু বলি, আমাদের অনেক কিছুই বিনিময় হচ্ছে, কিন্তু চলচ্চিত্রের ব্যাপারে কোথায় যেন একটু আটকে আছি আমরা। কুদ্দুস ভাই, আপনি, যদিও আমি জানি না, মাঝখানে উদ্যোগ একটা ছিল যে 2 বাংলার চলচ্চিত্র বিনিময় হবে বা 2 দেশের চলচ্চিত্র বিনিময় হবে, এবং 2 দেশের বলতে গেলে আমরা তো আসলে বাংলা চলচ্চিত্রের বিনিময়টাকেই বেশি মানে আগ্রহ নিয়ে দেখতে চাই, যে আমাদের ছবি ওখানে চলুক, কারণ একই ভাষাভাষী আমরা এতগুলো মানুষ। এবং দেখেন আমাদের চলচ্চিত্রের বাজারটা, যেহেতু চলচ্চিত্র একটা মানে খুবই ব্যয়বহুল শিল্প মাধ্যম, চলচ্চিত্রের বাজারটা ঠিক ডাবল হয়ে যেত যদি 2 দেশের ছবি আমরা দেখাতে পারতাম। তো এটি কোথায় যেন থমকে আছে, আপনি এই ব্যাপারে একটু বলবেন? এটা আমি এই ব্যাপারে হয়তো বিস্তারিত বলতে পারবো না, কিন্তু আমি যতদূর জানি, কারণ বেশ কিছুদিন আগে একবার 2 দেশের চলচ্চিত্র বিনিময় নিয়ে এখানে একটা ক্ষোভ বিক্ষোভ, পক্ষে বিপক্ষে নানা মতামত এসেছিল। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 2 দেশের বিশেষ করে একই অভিন্ন সংস্কৃতি উত্তরাধিকার আমরা, আমাদের সৃজনশীল চলচ্চিত্রগুলো বিশেষ করে যেগুলো বলবো, সেগুলোর বিনিময় হওয়া খুবই জরুরি, এবং আমি মনে করি সেটা হওয়া উচিত। এবং আমাদের চলচ্চিত্রকেও যদি বাঁচাতে হয়, আজকে দেখেন সিনেমা হল কিন্তু পুরো বাংলাদেশে এখন কমতে একেবারে, এবং আজকে মধ্যবিত্ত শ্রেণী যারা মূলত সিনেমার দর্শক, তারা কিন্তু এখন সিনেমা হলে কবে কখন কে যায় আমরা জানি না, কারণ সেই পরিবেশটা সিনেমা হলের নেই। সিনেমা হলের চারিদিকে বাণিজ্যিক দোকান টোকানো, এটা কিন্তু আর সিনেমা হলের পরিবেশ সেখানে থাকে না। আর মূলত সৃজনশীল চলচ্চিত্রের সংখ্যা এত কম যে মধ্যবিত্ত শ্রেণী সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে যদি আমাদের ভালো ভালো ছবি যদি ভারতে যায়, ভারতের ভালো বাংলা ছবি যদি আসে, সুন্দর একটা গল্প থাকবে, জীবন থাকবে, তাহলে আমার মনে হয় দর্শক আবার মাঠে আসবে। কিন্তু এর সাথে অবশ্যই শুধুমাত্র বাণিজ্যিক ছবির বিনিময় এবং হিন্দি ছবির বিনিময়ের বিরুদ্ধে দেশের অধিকাংশ মানুষ, তাহলে আমাদের চলচ্চিত্রকে আর রক্ষা করা যাবে। যে আমাদের সময় শেষ, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, এই ব্যাপারে আপনার কমেন্টস? একেবারে এই যে কথা হলো যে আমাদের হলগুলো কমে আসছে, সিনেমা হল, একই এই সম্প্রতি একেবারে গত পরশুর ঘটনা যে আমাদের সমস্ত বিশিষ্ট অভিনেতারা সরকারের কাছে গেছেন যে এই যে যেখানে 4000 হল ছিল সেখানে 700 হলে এসে পরিণত হয়েছে এই
কলকাতা শহরে সব হলগুলো বাজার হয়ে গেছে, ঠিক এখানে যেরকম অবস্থা। ভালো হল বলতে মাত্র কয়েকটি, ওই যে কমপ্লেক্সগুলো তৈরি হয়েছে সেইখানে হচ্ছে, কিন্তু আগেকার যে বনেদি হল ছিল সেইগুলো সব নষ্ট হয়ে গেছে, সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। তার একটা কারণ হচ্ছে আমাদের চলচ্চিত্র যে তৈরি হচ্ছিল মধ্যিখানে একটা পিরিয়ডে, সেগুলো তত ভালো চলচ্চিত্র ছিল না, দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছিল। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আবার ভালো ছবি হচ্ছে, সুতরাং এই আদান প্রদানটা বাংলাদেশের সঙ্গে হওয়াটা অত্যন্ত জরুরি। জি, তাহলে দুই দেশের চলচ্চিত্রই লাভবান হবে বলে আমাদের বিশ্বাস। যাই হোক, আমরা আশা করব যে আমাদের এই দুই বাংলার সংস্কৃতি সব দিক থেকেই, নাটক, সঙ্গীত, নৃত্যকলা, চলচ্চিত্র সব ক্ষেত্রেই আমরা বিনিময় করতে পারবো, বিনিময়ের মধ্য দিয়ে আমরা লাভবান হব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনার জন্য। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।